রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী হলে দলীয়ভাবে না হয় তাও তৃণমূল ব্যাপারটা বুঝে নিচ্ছে, মানা যেত। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিরোধী নেত্রী থাকাকালীন, তখনও তিনি পূর্ণাঙ্গ বিরোধী নেত্রীও হয়ে ওঠেননি। হ্যাঁ, রাজ্যের বিরোধী রাজনীতির পরিসরটা ক্রমশ তার দখলে চলে যাচ্ছে। সেই সময় যখন তিনি আক্রান্ত হয়েছেন বারবার, কখনো সিপিএমের ভাড়া করা গুন্ডাদের লাঠি পড়েছে মাথায়, কখনো প্রকাশ্য রাজপথে তাকে সরাসরি শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছে, অথবা মহাকরণে ঢুকে একেবারে পুলিশের কাছ থেকেই শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছে, বা কোনো একটি নির্দিষ্ট প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনে গিয়ে পুলিশের সঙ্গেই ধস্তাধস্তি হয়েছে। তার অত্যন্ত দৃষ্টিকটুভাবে একজন মহিলা নেত্রীর সঙ্গে যেমন আচরণ করা উচিত নয় তেমন আচরণ করেছে পুলিশ। প্রত্যেকবার আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে এ রাজ্য। কখনো তিনি যুব কংগ্রেস নেত্রী, কখনো তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী। এমনকি সিঙ্গুরে বিডিও অফিসে রাত্রিবেলা লাইট নিভিয়ে জমিদাতারা যারা ইচ্ছুক ছিলেন না, অনিচ্ছুক জমিদাতা, অনিচ্ছুক হলে আর জমিদাতা হন না, যাই হোক, ওই সরকারি ভাষায় তাদের উপরে পুলিশি বর্বরতার যে ভয়ঙ্কর নিদর্শন গোটা বাংলা দেখেছিল, তার সঙ্গে সঙ্গে শুনে শিউরে উঠেছিল আন্দোলনের নেত্রী, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পুলিশের মারের হাত থেকে রক্ষা পাননি। পরদিন ভোরবেলা উঠে কলকাতায় এসে ধর্ণা আন্দোলনে বসেছিলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গী সাথীরা অত্যন্ত দৃষ্টিকটুভাবে, জঘন্যভাবে রাজ্যের বিধানসভায় ভাঙচুর চালিয়েছিলেন তার প্রতিবাদ। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বারবার একের পর এক ঘটনায় তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, বড়সড় ত্রুটি দেখা দিচ্ছে। কখনো তার বাড়ির ভিতরে অজেনা অজ্ঞাত পরিচয় যুবক ঢুকে পড়ছে, কেন ঢুকেছে বলতে পর্যন্ত পারছে না, বা কোনো সদুত্তর নেই তার কাছে। এফআইআর হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, তারপর সব ঢাকা চাপা পড়ে যাচ্ছে। পুলিশ জানাচ্ছে না আমাদের সাধারণ নাগরিকদের কাছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া ওই অচেনা যুবককে নিয়ে তারা করলেন কি, অথবা তার কাছ থেকে তারা বের করলেন কি, কি উদ্দেশ্যে, কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে ওই যুবক ঢুকেছে। মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে এসে বলছেন রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে তার ভুল চিকিৎসা হয়েছে। তারপরে একেবারে শতপ্রণোদিত মামলা রুজু হওয়া উচিত। একদিকে এসএসকেএমের তদন্ত কমিশন বসা উচিত, অন্যদিকে রাজ্যের গোয়েন্দা বিভাগের মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে যারা, তাদের আলাদা তদন্ত হওয়ার কথা। মেডিকো লিগ্যাল, অর্থাৎ একদিকে স্বাস্থ্য এবং অন্যদিকে আইনসম্মত একটি তদন্ত কমিটি তৈরি হওয়ার কথা, তাদের রিপোর্ট দেওয়ার কথা। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা কেন হয়েছিল? ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত কোনো উদ্দেশ্য ছিল নাকি উদ্দেশ্য প্রণোদিত নয়? উত্তর আজও মেলেনি। গতকাল মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাকে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে। সেই রিপোর্টটাই এখনো পর্যন্ত সরকারি রিপোর্ট। শশী পাজারা সাংবাদিক বৈঠক করে দলের মুখপাত্র হয়ে যাই বলুন না কেন, এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আরও একটি সাংবাদিক সম্মেলন করিয়ে নতুন কোনো মেডিকেল বুলেটিনে তারা এটা ঘোষণা করাতে পারেননি মুখ্যমন্ত্রীকে কেউ পিছন থেকে ধাক্কা মারেনি। এটা বলতে ভুল হয়েছিল না, মণিময়বাবু এটা বলেন, বরং সুপারকে দিয়ে একটু বলানোর চেষ্টা হয়েছে, যদিও ধাক্কার অনুভূতির কথা তাকেও বলতে হয়েছে। আর একটা কাজ হয়েছে, গোটা রাজ্যের সাংবাদিকদের কাছে মোবাইলে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড ছড়িয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি তাকে কেউ ধাক্কা মারেনি, তিনি ধাক্কার মতো কিছু একটা অনুভব করেছে। কে পাঠালো হোয়াটসঅ্যাপ? সরকারি পদ কি? হোয়াটসঅ্যাপ যে এলো তার সরকারি কোনো নির্দেশিকা ছিল কিনা, কোনো লেটার হেডে লেখা কিনা? না, এই প্রত্যেকটার উত্তর না, না এবং না। আর ঠিক সেখানেই আমার প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এত বড় ত্রুটি বিচ্যুতির কারণটা কি? এত বড় ত্রুটি বিচ্যুতির পর পুলিশের এই শ্মশানের মতো নীরবতা পালনের কারণটাই বা কোনো নির্দিষ্ট কারণ আছে? মুখ্যমন্ত্রী বাড়িতে আহত না হলে, মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে বাড়ির ভিতরেই নিজের সব থেকে সুরক্ষিত জায়গা বলে মানুষ যেটাকে মনে করেন নিজের ঘর, সেখানেই চোট না পেলে, সেখানেই তাকে কেউ ধাক্কা না মারলে, ঘটনাটা যদি রাস্তায় ঘটতো আরও দুর্ভাগ্যজনকভাবে, তবে কি পুলিশ বেশি তৎপর হতো? বাড়ি বলে কি পুলিশ আটকে গিয়েছে? তবে কি এ রাজ্যের যে পরিবারতন্ত্রের ছায়ার কথা, দুর্নীতি থেকে শুরু করে প্রশাসনিক জটিলতা, গাফিলতি,
সর্বত্র সব জায়গায় শোনা যায় কারণ হিসেবে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর এত গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি, সুরক্ষার ত্রুটির পর, এমনকি তাকে ধাক্কা মারার পরেও 24 ঘন্টা পুলিশের নিরাপত্তার পিছনে কারণ ওই পরিবার। এই ভয়ানক পরিবর্তনের গ্রাস থেকে যদি মুখ্যমন্ত্রীর মুক্তি না থাকে, মুখ্যমন্ত্রীর সুরক্ষার মুক্তি না থাকে, রাজ্যের মানুষের আদৌ কোনো নিরাপত্তা আছে? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। জানি না আমি তো, আপনিও যা জানেন আমিও দাঁড়িয়ে রয়েছি। আমি তো জানি না, আমি চলে এসেছি সরাসরি। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. See, our job is to treat. So we have treated, we have tried our best, but there has been maybe an interpretation which has been misinterpreted, but we have clarified yesterday clearly. This is a sensation of pushing from behind which led to the fall. Somebody pushed her, এরকম কিছু ব্যাপার নয়, এটা পরিষ্কার। এটা পুশ করার বিষয় নেই, কেউ নেই। এরপরেও হসপিটাল নিশ্চয়ই এটা নিয়ে স্টেটমেন্ট করবে। এই এত বয়ানের লড়াই বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে, এত বয়ানের লড়াই তাকে নিয়ে যিনি বাংলার শাসক দলের প্রতিষ্ঠাতা, একমাত্র নেত্রী। এত বয়ানের লড়াই তাকে নিয়ে গোটা দেশে মোদি বিরোধী মুখ বলে যাকে নিয়ে হয় প্রবল চর্চা, অথচ এখন নেই কোনো এফআইআর, এমনকি সুমোটো কোনো এফআইআরও হয়নি। কিন্তু নতুন নয়, মুখ্যমন্ত্রী আঘাত পেয়েছেন বারবার। এমনকি বাড়িতেও লোক ঢুকে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। তারপরও কিভাবে রয়ে যায় ঘটনা বা দুর্ঘটনার অবকাশ? তড়িঘড়ি শুধু তদন্তে গঠিত হয়েছে একটা কমিটি, আর ওই চোর পালালে বুদ্ধি বাড়ার মতোই নিরাপত্তার কড়াকড়িও হয়েছে আরও। আজকে কিন্তু যে নিরাপত্তা, সে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। দেখানোর চেষ্টা করব, বাড়ির সামনে যে পুলিশ, সে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। দেখতেই পাচ্ছ বিশাল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। কোনোভাবেই কিন্তু কাউকে এখান থেকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এই হরিশ চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন সমস্ত এলাকা, এই এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। যতই সময় যাচ্ছে ততই এখানে পুলিশের সংখ্যা কিন্তু আরো বাড়ানো হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তাও কি নেহাত পারিবারিক বিষয় হতে পারে? এ কোন রাজত্বে বাস করছি আমরা? মুখ্যমন্ত্রীকে কেউ পিছন থেকে ধাক্কা দেওয়ার পর প্রায় 24 ঘন্টা কেটে গেল। একটা এফআইআর করার জন্য পুলিশ কি পারিবারিক নির্দেশের অপেক্ষায়? রিপাবলিক বাংলা। এই প্রশ্নগুলোর উত্তর এখনো নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে মণিময় বন্দ্যোপাধ্যায় নতুন একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করছি নতুন একটা বিবৃতি। ঠিক যেরকম ছাপানো লেখা বিবৃতি কালকে মণিময়বাবু পড়েছিলেন এবং অদৃশ্য হয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে থেকে, ওই বিবৃতির কোনো কপি কোনো সংবাদ মাধ্যমের দপ্তরে এখনো পর্যন্ত পৌঁছয়নি। ঠিক তেমনি ওই পুশিং ফ্রম বিহাইন্ডের সেন্সেশনের যে কথা, মানে অনুভূতির কথা, মণিময়বাবু আজ প্রায় 24 ঘন্টা পর ঢোক গিলে কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, সেটাও কোনো সরকারি কাগজপত্রে লেখা হয়। এটা কি ছেলে খেলা? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী একই মানুষ, তার স্বাস্থ্য নিয়ে এত বড় ছেলে খেলা? পুরোটা মুখে মুখে হবে? অনুশীলন সমিতির মিটিং চলছে নাকি এসএসকেএমের ভিতরে? আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ। এ রাজ্যের পুলিশের হাতে মুখ্যমন্ত্রী সুরক্ষিত নন, বাকিদের কথা ছেড়ে দিচ্ছি। কি করছে পুলিশ 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করে দিই। আমার একেবারে বাঁদিকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল কংগ্রেস সমর্থক। এবং মণিশঙ্করবাবু, আরও একটি বিশেষ কারণে আজকে এখানে, গতকাল সুব্রত মুখোপাধ্যায়ের যে মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এবং যেখান থেকে ফেরার পর মুখ্যমন্ত্রীর এই দুর্ঘটনা বা তাকে ঠেলে ফেলে দেওয়া, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া বাড়ির ভিতরে,
সেই অনুষ্ঠানের অন্যতম আয়োজক মণিশঙ্করবাবু নিজে। আমার ঠিক পা দিকেই রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, ঠিক ডান দিকে শঙ্কুদেব পাণ্ডা, বিজেপি মুখপাত্র। আমার একেবারে ডান দিকে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়, এবং আমার সঙ্গে যোগ দিয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে। আমি শুরু করব দীপাঞ্জনবাবু আপনার কাছ থেকে। 1, 2, 3, 4 করে একদম প্রোটোকল ওয়াইজ এই পুশ ফ্রম বিহাইন্ড এটা যেভাবেই ঘটে থাকুক, মুখ্যমন্ত্রীর অনুভূতিতে এসে থাকুক, ডাক্তারদের অপার্থিব অলৌকিক কোনো দর্শনে এসে থাকুক, এটা একবার লেখা এবং সংবাদ মাধ্যমের সামনে বলা ও পড়া হয়ে যাওয়ার পর গত 24 ঘন্টায় কি কি ঘটে যাওয়া উচিত ছিল পুলিশের তরফ থেকে, যেগুলো ঘটেনি, যদি 1, 2 করে একটু বলেন দীপাঞ্জনবাবু। আমি অনির্বাণ একটা জিনিস দিয়ে শুরু করছি। 1959 থেকে 1969 এই 10 বছরের শাসনকালে ফ্রান্সের রাষ্ট্রপতি চার্লস দ্য গল, এটা ঐতিহাসিকভাবে সত্য, ওনার উপর 31টা অ্যাটেম্প্ট হয়েছে, লাইফ অ্যাটেম্প্ট। এবং পরবর্তীকালে ফ্রান্সের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা একটা ভয়াবহ রিপোর্ট পেশ করেছে, যে 31টার মধ্যে 4টি অ্যাটেম্প্ট ছিল অরিজিনাল, বাকি 27টা চার্লস দ্য গল নাকি নিজেকে বীর প্রমাণ করার জন্য সাজিয়েছিলেন। আমি এর সঙ্গে কিন্তু বাংলার কোনো ঘটনা বা কারোর আঘাত প্রবণতা বা দুর্ঘটনা প্রবণতা তার কোনো যোগসূত্র দেখতে পাচ্ছি না। তোমরা যদি দেখে থাকো তোমাদের নিজের দায়িত্বে দেখো। গতকাল আমি বারবার তোমাদের চ্যানেলে এক্সপ্লেন করেছি, আমি আবার বলছি যে কতগুলো এখানে ব্রেক। আমি জানি না এটা শুনতে পাচ্ছি যে কোনো ব্যক্তি নাকি ঢুকেছিল, তো সেই ব্যক্তিকে ঢুকতে দেওয়া হলো কেন? কেউ উনি ধাক্কা মারবার জন্য অপেক্ষা করছিলেন? আর কোনো ব্যক্তি যদি ঢোকেন, উনি কি ভেবেছেন যে কোনো ভিআইপি কে ধাক্কা মেরে, কারণ তার তো লক্ষ্য ছিল যে সেই ব্যক্তিটিকে, ভিআইপি কে যতটা সম্ভব আঘাত করা, এমনকি মৃত্যু অবধি পৌঁছিয়ে দেওয়া, তো উনি কি ওটা ধাক্কা মেরেই সম্পন্ন করতে চেয়েছিলেন? এত সরল সহজ একটা তত্ত্ব খাড়া করা হচ্ছে, কোনো একটি স্কেপগোট ধরে আনা হবে, কিছুদিন পরে তার কোনো খবর পাওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে খুব পরিষ্কার। প্রথমত সিকিউরিটি ব্রিচ হলো, এবং ভয়াবহ সিকিউরিটি ব্রিচ। কেউ ঢুকে থাকুক বা না থাকুক, বাড়ি থেকে কেউ ধাক্কা মেরেছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ। এই অবস্থায় যদি কোনো মানুষ ঢুকে থাকে বা ভেতর থেকে অন্তর্ঘাত হয়ে থাকে, যে তত্ত্ব চলছে বাজারে, যদি সেটা সত্য হয়, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ, এই দুই পুলিশের প্রধানরা ইমিডিয়েট তাদের পদত্যাগ করা উচিত, বা রাজ্য সরকারের উচিত তাদের ক্লোজ করে তাদেরও তদন্তের আয়ত্তাধীনে নিয়ে আসা। দ্বিতীয়, বারবার যেখানে সিকিউরিটি ব্রিচ হচ্ছে, এবং সেটা কখনো ওনার কনভয়ে, কখনো হেলিকপ্টারে, কখনো গাড়িতে, কখনো বাড়িতে, ওনার এন্টার সিকিউরিটির যে টিমটাকে তাদের ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত, যা এখানে আইপিএস অফিসার থাকুক, কনস্টেবল থাকুক, এবং তাদের তদন্তে আনা উচিত। প্রথম কথা আমি কালকে বলেছিলাম যে প্রথমত সব থেকে বেশি মুখ্যমন্ত্রী যেটা দরকার সুস্থ হওয়া এবং নিরাপদ থাকার জন্য, সেটা হচ্ছে ওনাকে কেন্দ্রীয় সরকার এনএসজি প্রোটেকশন দিক, কোনো প্যারামিলিটারি ফোর্স নয়, অনলি এনএসজি। তাহলে দেখবে এই দুর্ঘটনাগুলো একদম জিরো হয়ে যাবে। বেশ বেশ, এনএসজি প্রোটেকশনের কথা বলছেন দীপাঞ্জনবাবু। দীপাঞ্জনবাবু, আর কিছু এখন এনএসজি প্রোটোকল আসলে কিন্তু এই জিনিসগুলো এসে যাবে, যেটা দেখলাম কালকে মুখ্যমন্ত্রী যদি চোট পেয়ে থাকেন, কিভাবে সেটা বিতর্কের যোগ্য, কিন্তু তারপরে 1 ঘন্টা লাগলো তাকে হসপিটালে নিয়ে যেতে। উনি একজন ব্যক্তির গাড়িতে বসে গেলেন, এইরকম যার চোট, যার সেরিব্রাল কনকাশন হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা, রক্তক্ষরণ হচ্ছে, তাকে কি ছবি তোলানোর জন্য নিয়ে যাওয়া হলো, যে যতক্ষণ ছবি তোলা না হবে, সোশ্যাল মিডিয়ায় না যাবে, ততক্ষণ রক্তটাকে পোছাও হবে না, ফার্স্ট এড হবে না? নাকি ফার্স্ট এডের জন্য ব্যান্ডেজ হয়ে গেলে সেই ছবির ইম্প্যাক্ট কম হবে? কে ছবি তুলেছিল হসপিটালে? এই যে ব্যাপারগুলো, একজন ডাক্তার নেই, বাড়িতে কেন ফার্স্ট এড হলো না? একজন ডাক্তার, 2 জন সহকারী, 2 জন সেম ব্লাড গ্রুপের লোক, 5 জনের টিম থাকা দরকার, তারা কোথায় ছিল? অ্যাম্বুলেন্স কোথায় ছিল? এগুলো এনএসজি কভার হলে কিন্তু কোনো চান্স নেই, কেউ কিছু করতে পারবে না, বিকজ এনএসজি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে রিপোর্ট করবে না, তারা সরাসরি কেন্দ্রীয় সরকারকে। বাংলার মুখ্যমন্ত্রীর প্রাণে নিরাপত্তার জন্য আমি দাবি জানাচ্ছি ওনাকে এনএসজি কভার দেওয়া হোক, এবং পুরো ঘটনা হাইকোর্টের কোন সিটিং জাজকে দিয়ে তদন্ত করা হোক, অথবা সিবিআই। বেশ, এছাড়া কোনো উপায়। দীপাঞ্জনবাবু আমার সঙ্গে থাকুন, আমি মণিশঙ্করবাবুর কাছে আসবো। অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু অবজারভেশন, এবং দীপাঞ্জনবাবু একেবারে দেশের নিরাপত্তার সর্বোচ্চ স্তরে তার যে অভিজ্ঞতা,
সেই অভিজ্ঞতা থেকে শেয়ার করে আমাদের যা বললেন। মণিশঙ্কর বাবু, আপনার কি মনে হয় কালকে আপনাদের এই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পরই মুখ্যমন্ত্রী ঘটনা দুর্ভাগ্যজনকভাবে, আপনার কি মনে হয় দীপাঞ্জন বাবু যা বলছেন সেটা ইমিডিয়েটলি মেনে নেওয়া উচিত? দীপাঞ্জন বাবু যে সেক্টরে কাজ করেছেন আর কি, সেটাকে উনি ভালো ভাবেন বা অন্য সেক্টরকে অতটা, মানে আমি যেমন আমি যদি আইনজীবী হয় আমি মনে করি আমি সেরা আইনজীবী আর অন্য কিছু নেই, ফলে ওই কনফ্রন্টেশন আমি যাচ্ছি না। এখন বেনজির ভুট্টো কিভাবে মারা গেছিলেন, বেনজির ভুট্টো বাবা জুলফিকার ভুট্টো কিভাবে মারা গেছিলেন, কে মেরে দিয়েছিল, বেনজির ভুট্টো, এখন এইগুলো নিয়েও আমি যাচ্ছি না। আমি বলছি কালকে আপনারা যেটা শুরুতে বললেন আয়োজকটা ছিল কলকাতা কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন আয়োজক ছিল, মানে আমরা মোটামুটি 5:30 পর্যন্ত ওনাকে দেখেছি, আমরা ক্লাবের ছিলাম আর কি, ক্লাবেই মূর্তিটা উন্মোচন হয়েছিল। 5:30টার পরে উনি যখন গেলেন, তার মানে রাস্তাতে কিছু হবে এরকম ব্যাপার নয়, ওখান থেকে তার বাড়িটা খুব বেশি একটা দূরে নয়, এবং আমি দেখছিলাম যে উনি বাড়ি গিয়েছে এবং তার পোশাক পরিবর্তন করার পরেই যে ছবিটা দেখছিলাম, তার মানে বাড়িতে তিনি গেছিলেন, তারপরে ঘটনাটা ঘটেছে। এবং আমরা জানতে পারলাম আপনার এখান থেকে স্টুডিওতে যাওয়ার পরে মোটামুটি 8টা নাগাদ। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে তদন্তের কথা বলছেন হাইকোর্টের চিফ জাস্টিস দিয়ে বা এনএসজির কথা বলছেন, এখন যার ঘটেছে তিনি যতক্ষণ না বলছেন কি ঘটেছে, বাকিটা পুরো স্পেকুলেশনটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশনের উপর। ফলে যতক্ষণ পর্যন্ত মমতা দিদি কিছু না বলছেন কিভাবে ঘটলো, ফলে এই স্পেকুলেশনগুলো বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে বলা হচ্ছে, এটা তো আমার খুব আপত্তি। মানে ঠেলে দিয়েছে সেটা কিন্তু আমরা মমতা দিদির মুখ থেকে শুনিনি। আরেকটা কথা বলবো, আপনি কন্টিনিউ করবেন। আপনার মনে হয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ট্রিটমেন্ট করছেন যে ডাক্তাররা, তারা তার সঙ্গে ভালো করে কথা বলে তার কথা ভালো করে না বুঝে মেডিকেল বুলেটিন এটা লিখে দিলেন, ঠেলে ফেলে দিয়েছে পিছন থেকে? না, এটা নিয়ে কোনো সংশয় থাকার জায়গা তারা রাখবেন? 5বার আমি জাস্ট একটা অভিজ্ঞতা শেয়ার করছি, জাস্ট অভিজ্ঞতা মণিশঙ্কর বাবু, মানে দর্শকদেরও জানা দরকার। কালকে আমাদের এক সহকর্মী প্রথম এটা স্পট করেন, কিভাবে গোটা বাংলা, গোটা ভারতের সবাই শুনেছে যখন এই কনফারেন্সটা হচ্ছিল, প্রেস কনফারেন্সটা, মণিময়বাবু যখন বলছিলেন, সৃজিতা আমার সহকর্মী এই স্টুডিও থেকে কালকে ওই প্রেস কনফারেন্সটা অ্যাজ অ্যান অ্যাঙ্কার তিনি ছিলেন, তিনি টিস্ট করেন, তিনি শুনছিলেন, তিনি প্রথম আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন, কি বললেন এটা, পুশ ফ্রম বিহাইন্ড। সৃজিতা করানার সঙ্গে সঙ্গে আমাদের অফিসে থাকা অন্তত 5 জন সিনিয়র সাইমালটেনিয়াসলি 5টা মেশিনে বসে একসঙ্গে শুনতে শুরু করেন মণিময় বাবু সত্যি কথাটা বলেছেন কিনা। মণিশঙ্কর বাবু, আপনি ভাবুন একবার, যে কথাটা বলা হয়ে যাওয়ার পর রিপাবলিক বাংলার মতো একটা প্রথম সারির সংবাদ মাধ্যমে, বাংলার মানুষের কাছে 1 নম্বরে পরিণত একটা সংবাদ চ্যানেলের 5 জন সিনিয়র, তার মধ্যে 2 জন সিনিয়র এডিটর পাশাপাশি বসে 5বার অন্তত শোনেন যে কথাটা সত্যি বলা হয়েছে কিনা, সেটা লেখার আগে ডাক্তাররা অন্তত 5বার শুনে নেননি, আপনার বিশ্বাস হয়? না, আমি বলছি এটা আপনাকে, মানে আমি বলছি যে আপনি যেটা বলছেন সেটা উড়িয়ে দেওয়ার, মানে একদমই উড়িয়ে দিচ্ছি না, সম্ভাবনা থাকতেই পারে, কিন্তু আপনি যে কথাটা বলছেন যে ওনার কাছ থেকে না শুনে কি উনি কি করে অ্যাজাম্পশন করলো যে এই ঠেলে ফেলা হয়েছে। যখন মার্ডার হয় কেউ, তখন মার্ডারে কিন্তু কিভাবে মার্ডার হয়েছে ডাক্তাররা বলে দেয়, মানে 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 গতি প্রকৃতি দেখে, মানে যেটা কাটিং হয়েছে সেটা লোহাতে হয়েছে না কাঠে হয়েছে, সেটা কিন্তু জুরিসপ্রুডেন্স আছে, ডাক্তারদের কিন্তু খুব কম্পিটেন্ট ডাক্তার হলে তারা কিন্তু বলে দিতে পারে না শুনেই, এটা সম্ভাবনাটা আছে, এটা আইনে আছে এবং আমরা দেখেছি। ফলে আমি যেটুকু বলবো, আমার একটা বিটার এক্সপিরিয়েন্স মানে পিজি সম্পর্কে, আমি বলবো যে দেখুন, যিনি আঘাত পেয়েছেন তিনি কিভাবে আঘাত পেয়েছেন, কারোর উপর যদি অ্যালিগেশন থাকে, তিনি যতক্ষণ না বলছে ততক্ষণ তো কোনো কেস হওয়ার সম্ভাবনা থাকে না। আমি বলছি কারণ আমি যদি মনে করি যে আমার যে ইনজুরি হয়েছে তার থেকে কেউ দোষী নয়, ব্যক্তি মণিশঙ্কর চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তো তার প্রযোজ্য না। আমি তাই বলছি, তো আমি বলছি যে আমি নিজে যদি না বলছি যে আমি না মামলা করতে চাই না বা আমি ইনভেস্টিগেশন চাই না, হবে না, কিন্তু যিনি বলছেন ডাক্তার ঠেলে ফেলে দিয়েছেন, যেহেতু আমরা মমতা দিদির কাছে শুনিনি, আমার তাকে স্পষ্ট করে বলা উচিত কোথায় এটা শুনেছেন, কে এটা ফেলেছে। কারণ আমার এই মণিময়বাবু সম্পর্কে আমার বলছি তো বিটার এক্সপিরিয়েন্স আছে, আমি লোকটাকে খুব বেশি একটা বিশ্বাস করি না। পিজিতে উনি থাকুন মানে আছেন, অনেক দিন ধরে আছেন, কিন্তু এই লোকটার মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম যে বার্তাগুলো দেন তার মধ্যে অনেকটা কনফ্লিক্ট থাকে। এটা কি আপনার সুব্রত মুখোপাধ্যায় জনিত কোনো? আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গায় ফলে আমি দেখেছি যে উনার কনফ্লিক্ট অফ ভার্সন, না কনফ্লিক্ট অফ ভার্সন আমার খুব একটা ভালো লাগে না। ফলে একটা মুখ্যমন্ত্রীর একটা সিরিয়াস ব্যাপার, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী ওখানে দ্রুত আরোগ্য কামনা করছেন, এরকম একটা জায়গায় উনি যে কথাগুলো বলছেন
ওনাকে স্পষ্ট করে বলতে হবে মিডিয়াতে যে আপনি কার কাছে শুনেছেন না, ডাক্তারি পরিভাষায় দেখে আপনি অ্যাজাম্পশন করেছেন যে ঠেলে না দিলে এরকম ধরনের কাট ইঞ্জুরি হয় না। বেশ, আমি শঙ্কুদেব পান্ডার কাছে আসবো। শঙ্কুদেব পান্ডা, কালী পুজোর ভোগ রান্না করতে তরকারি কোটা কিভাবে হচ্ছে তার তত্ত্বাবধান করতে অথবা বাড়িতে নিতান্ত পা ছড়িয়ে বসে মুড়ি খেতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন দল করার সময়। আমাকে সত্যি করে বলুন তো, এতটা ক্যাজুয়ালি, যে ক্যাজুয়াল দৃশ্যগুলোর কথা আমি বললাম, এতটা ক্যাজুয়ালি মুখ্যমন্ত্রী নিরাপত্তাকে নেওয়া যায়? ক্যাজুয়ালি নেওয়া হয়েছে বলে আপনার মনে হচ্ছে গত 24 ঘন্টায়? হয়েছে কি হয়নি বলুন? দেখুন, ছবি কিন্তু কথা বলে, ছবি কথা বলে বলে আমার প্রথম প্রশ্ন কালকের ঘটনার পর বিষয়টি নিয়ে প্রথমেই বলে রাখি যে আমি রীতিমতো উদ্বিগ্ন, চিন্তিত এবং আমরা চাই তিনি দ্রুত তার আরোগ্য কামনা করি। কিন্তু আমার প্রশ্ন, অনির্বাণবাবু, 1 মিনিটের জন্য আপনি ভাবুন, আপনার কোনো প্রিয়জন, আপনার কোনো পরিচিত কেউ আঘাতপ্রাপ্ত হয়েছেন, গল গল করে মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আপনি সেখান থেকে 20 মিনিট তাকে ন্যূনতম তার পরিষেবা দেবেন না, রক্ত মুছবেন না, তাকে ড্রেসিং করবেন না, তাকে ঘরে সামান্য যা ওষুধ আছে সেটা লাগানোর চেষ্টা করবেন না। সেই অবস্থায় তাকে 20 মিনিট 30 মিনিট নিয়ে আসবেন হাসপাতালে রাখবেন, সেটার ছবি তোলা হবে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে। এটা কোনো ছেলে, কোনো পরিবারের প্রিয়জন, কারোর পক্ষে এটা পসিবল। ফলে প্রথম বক্তব্য এবং সন্দেহের জায়গা আমার এখানে। আমার দ্বিতীয় বক্তব্য, অনির্বাণবাবু, চিরকাল আমার সাথে প্যানেলে, 1 সেকেন্ড শেষ করিনি, আমার প্যানেলে হচ্ছে কংগ্রেসের মুখপাত্র আছেন, আমার দেখা, আমার পড়া অভিজ্ঞতা হয়েছে, তখন আমার অল্প অল্প জ্ঞান, ধরুন ইন্দিরা গান্ধীর ইনসিডেন্ট বা ধরুন একাধিক ইতিহাসের ইনসিডেন্ট, আপনারা যদি স্টাডি করে দেখেন, সাধারণত এই পরিস্থিতিতে থাকা নেতৃত্ব বা এই পজিশনে থাকা লোকেদের প্রাথমিক সিকিউরিটি ব্রিচ হওয়ার চান্সেস ঘর থেকে সব থেকে বেশি হয়। তার কাছে, তার নিয়ারেস্ট এরিয়ায় যারা থাকেন, সেখান থেকে ব্রিচ হওয়ার টেন্ডেন্সি। আপনি বলতে কি চাইছেন স্পষ্ট করে বলুন। আমি শেষ করিনি, আমি শুরু করেছি, আমি দুটো পয়েন্ট বলেছি। শেষ করুন, শেষ আমি সবাইকে বলতে দিই কিন্তু কি বলছেন প্যানেলে স্পষ্ট করে এনএসজি বলুন। কর্তা রয়েছেন, আমি যদি ধরুন আমি কেন্দ্রীয় নিরাপত্তা পাই, আমাদের নিরাপত্তার ক্ষেত্রে প্রথম নিয়ম থাকে, ধরুন আমাদের বাড়িতে যে খাবার আসে বা যে জল আসে, সেই জলটা আমার যিনি পিএসও থাকেন তিনি চেক করেন। আমাদের খাবার যিনি, আমার থেকে তো ওনার অন্তত গ্রেড অনেক বেশি, উনি জেড প্লাস, ওনার প্রোফাইল অনেক বেশি, ফলে ওনার প্রতিটি মুহূর্ত অবজারভেশনে থাকা উচিত অ্যাডমিনিস্ট্রেশনের, এবং তার সিকিউরিটিতে তারা দায়িত্বে রয়েছেন। গতকালকের ঘটনার পর আজকে প্রায় 24 ঘন্টা গড়াতে চলেছে, এখনো পর্যন্ত ডিরেক্টর সিএম সিকিউরিটি ও ডিরেক্টর স্টেট সিকিউরিটি যিনি সহায়ের পর এখন দায়িত্বে রয়েছেন, তার এগেনস্টে কেন কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন হয়নি? আমার প্রশ্ন এখানে, আমার প্রশ্ন যে দলের যারা ছবি তুলে এই ধরনের কাণ্ড কারখানা করেছেন, কেন তাদের ব্যাপারে তার মন বড় হতে পারে, তিনি উদার হতে পারেন, তিনি আঘাত মেনে নিতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এটা পারিবারিক অত্যন্ত নির্দিষ্ট বিষয়ের জায়গা নেই, কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা তার সেফটি সিকিউরিটি অবস্থান আপনাকে মনে রাখতে হবে। আপনি বারবার পরিবারের কথা বলছেন, তো আমি পরিবারের একজন, পরিবারের একজন কাজরি বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে সুযোগ দেবো। কাজরি বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন গতকাল? ডাক্তাররা না হয় বুঝতে শুনতে একেবারে হওয়ার কথা না, আমি বলেছি কেন হওয়ার কথা না, তাও ধরে নিচ্ছি তর্কের খাতিরে 0.0001% মণিময় চক্রবর্তী ভুল শুনেছেন, বা সঙ্গে অন্য যে ডাক্তাররা ছিলেন ভুল শুনেছেন। কাজরি বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনি, কি বললেন কাজরি? দেখিয়েছেন, শুধু বলেন কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। একটা ধাক্কা লেগেছে, এটা আমি শোনা যাচ্ছে। কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। একটা ধাক্কা লেগেছে, এটা আমি শোনা যাচ্ছে। প্রাইমারি ভাবে পিছন থেকে ধাক্কা লেগেছে, ধাক্কাটা দেখাচ্ছেন হাত দিয়ে। শঙ্কুদেব পান্ডা, আপনি কিছুক্ষণ আগে পরিবারের কথা বলছেন, পরিবারের একজন মানুষজন বলছেন, এখানে বোঝাবুঝির নিশ্চয়ই কোনো সমস্যা নেই, কেউ কাউকে বলে দেয়নি বা কিছু ধরে নেয়নি, বলুন। দেখুন, আমি আরও একটি নির্দিষ্ট জায়গায় বলবো, দেখুন আমায় মার্জনা করবেন, সকাল থেকেই পরিবারটা নিয়ে উনি নাজেহাল হয়েছেন, সেটা ওনার প্রেস কনফারেন্সে আমরা দেখেছি, তিনি সরাসরি কমিউনিকেট করেছেন। আমি এই ব্যক্তিগত ব্যাপারে ঢুকতে চাই না, ধরুন আমাদের প্রধানমন্ত্রীর পরিবার যেমন দেশ, কিন্তু এখানে তো দলীয়ভাবেও আমরা বারবার পারিবারিক দিকে ইন্ডিকেট করি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, এবং ফলে এই রেসপন্সিবিলিটি পরিবারের লোকেদেরকে নিতে হবে, তার উত্তর দিতে হবে, তাদের দরকার হলে তদন্ত ফেস করতে হবে, এটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তবে
আমার মনে হয় যে রাজ্য সরকার তার সিকিউরিটি দিতে ব্যর্থ। অবিলম্বে কি ঘটনা ঘটেছে তা সেন্ট্রাল এজেন্সি দিয়ে এনকোয়ারি করানো উচিত, তার সিকিউরিটি সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া উচিত। আমি আরেকবার দীপাঞ্জন বাবুর কাছে যাব এবং দেখা উচিত, আমি অনির্বাণদা লাস্ট লাইনে শেষ করবো, এবং দেখা উচিত যে তিনি ভারতবর্ষের অন্যতম একজন নেতৃত্ব। ফলে আপনি দেখবেন তার এই ঘটনার পর রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের প্রধানমন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। ফলে আমরা চাইবো তার সেফটি এবং সিকিউরিটি এখানে প্রোটেক্টেড হবে। রাজ্যের সিকিউরিটি ব্যবস্থায় তার হয়তো গাফিলতি থাকতে পারে, অন্যজনের গাফিলতি থাকতে পারে, কিন্তু দেশের তো একটা নির্দিষ্ট সিকিউরিটি সিস্টেম বা প্রসেস আছে, ফলে ব্যবস্থা নিতে হবে। আশ্চর্যজনকভাবে চুপ, আর এত ঢাক ঢাক গুড়গুড় না করে এত চাপাচুপি হচ্ছে কেন আমি জানতে চাই। গতকালকের থেকে এখনো পর্যন্ত অ্যাকশন হয়নি। আমি দীপাঞ্জন বাবুর কাছে একটাই প্রশ্ন করবো। দীপাঞ্জন বাবু, আমার ধারণা মিনিট খানেকের মধ্যে প্রশ্নটার উত্তর আমি পেয়ে যাবো হয়তো আপনার কাছ থেকে। আমি খুব স্পষ্ট করে জানতে চাই, ব্যক্তি অনির্বাণ সিনহা, ব্যক্তি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের জন্য হয়তো নিয়ম আলাদা, কিন্তু ব্যক্তি নন। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ডাক্তাররা বুলেটিনে যদি একবার বলে দেন পুশড ফ্রম বিহাইন্ড, তারপরে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে, তার ফলেই পড়ে গিয়েছেন, তারপরে 24 ঘন্টা পুলিশকে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতে হয়, নাকি শুধু এটার উপরে দাঁড়িয়ে একটা এফআইআর রুজু করে স্বতঃপ্রণোদিতভাবে একটা মামলা শুরু করা যায়, নাকি তার জন্য পুলিশ মন্ত্রীর অথবা তার পরিবারের কারুর পারমিশনের জন্য অপেক্ষা করতে হয়? প্লিজ একটু বলবেন। দেখো, পরিষ্কার ব্যাপার, এই যে পুশ ফ্রম বিহাইন্ড, কালকে একটা কাজরি বন্দ্যোপাধ্যায় বলেছে, কিন্তু উনি মুখের কথায় বলেছে। আমি দেখেছি বারবার, তোমাদের চ্যানেলেই বসেছিলাম গভীর রাত পর্যন্ত, আমি একটাই কথা বলে গেছি, এই ডাক্তার মণিময় উনি কিন্তু একটা রিটন স্টেটমেন্ট রিড আউট করেছে, এবং যখন স্টেটমেন্টটা রিড আউট করেন তখন সেটা টাইপ করা হয়, এবং ওটা একটা সরকারি মেডিকেল বুলেটিন অ্যাজ প্রেজেন্টেড বাই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ বেঙ্গলস বেস্ট গভর্নমেন্ট হসপিটাল। এখানে নিশ্চয়ই উনি ওই স্টেটমেন্টটা সাংবাদিকদের সামনে পড়ার আগে নিজে একবার রিড আউট করে নিয়েছেন, সুতরাং আমি এটাকে টাইপোগ্রাফিক্যাল এরার বলতে পারি না। নাও প্রশ্নটা হচ্ছে খুব পরিষ্কার, যেটা এই মণিময়, আমাদের মণিময় নাকি মণিশঙ্কর বাবু যেটা বললেন, যে আমার খুব ভালো লাগলো যে আমাকে বললেন যে নিজেরা সেরা। ইয়েস, আমি সেরা, অ্যাজ ফার অ্যাজ ভিআইপি সিকিউরিটি ইজ কনসার্ন আমি সেরা। তার সাক্ষী রয়েছেন অন্তত 4 জন ভারতের হোম মিনিস্টার। না, এই জায়গাটাতে আমি খুব পরিষ্কার একটা কথা বলি, কালকে আমি বারবার বলেছিলাম, এই যে ক্রিটিক্যাল স্টেটমেন্ট কাজরি বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, রিপিট করে তোমাদের চ্যানেলে বলেছিলাম, এটাকে ক্রিটিক্যাল স্টেটমেন্ট, এটাকে প্রোটেক্ট করা উচিত। কালকে রাত্রে এই ঘটনাটা শোনার পরে সুমোটো ক্যালকাটা পুলিশ বেশক কোন অনির্দিষ্ট অজানা মানুষের নামে এফআইআর করতো, এবং রাতেই এদের দুজনের কাছ থেকে স্টেটমেন্ট পেত, তাহলে স্টেটমেন্ট ঘুরিয়ে দেওয়ার খেলা চলতো না। এবং কালকে আমি এই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে যারা করেছে, যদি এটা অন্তর্ঘাত হয়, তিনি অতি উচ্চ প্রভাবশালী, সে যে কারণেই করে থাকুক, মোটিভ আমরা এখনো জানি না, মোটামুটি আন্দাজ করা যায়, তিনি কিন্তু প্রভাব বিস্তার করে এই লোকগুলোর স্টেটমেন্ট বদলে দেবেন। তার আগে পুলিশ যদি সত্যিকারে তদন্ত করতে চাইতো, কালকে রাত্রেই ওনাদের কাছ থেকে স্টেটমেন্ট নিত, সেটা নেয়নি, সুমোটো কেস রেজিস্টার হয়নি। না, আমি একটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কেস, এই যে ঠেলে ফেলে দেওয়ার ব্যাপারটা না, মানে ইন্টারপ্রিটেশনে কোথাও ভুল হচ্ছে। ঠেলার ব্যাপারটা ডাক্তাররা বলতে চায় না, কাজরি বন্দ্যোপাধ্যায়ের ভুল হচ্ছে, ঠেলার ব্যাপারটা আমি বলছি না, মণিশঙ্কর বাবু আমি বলছি, আমি ডাক্তার বলেনি, ডাক্তার মেডিকেল রিপোর্টের মতো যা ফাস্ট কমিউনিকেটেড হয়েছে ফ্রম দ্য ফার্স্ট পার্টি, সেটা নিয়ে তর্ক করার মতো মানসিকতা আমার নেই, তুমি করতে পারো। আমি যেটা বলতে চাইছি যে ডাক্তাররা অনেক সময় বলে যে ইনজুরিটা, নেচার অফ ইনজুরিটা এরকম, যদি কেউ পিছন থেকে ঠেলে দেয়, পড়ে গিয়ে এই ধরনের ইনজুরি হয়, ঠেলে দিয়েছে আর ঠেলে দিলে এরকম ইনজুরি হয়, দুটো মধ্যে তফাৎ আছে। মণিশঙ্কর বাবু, আমি একটা কথা বলি, মণিময় বাবু যদি একা এই কথাটা বলতেন, যেমন ধরুন আমি এখন একা এই অনুষ্ঠানটা সঞ্চালনা করি, কিন্তু উনি বলছে আমি জানি না, আপনার হয়তো মনে হতে পারে যে কি জানি অনির্বাণ কি বলছে। এখন যদি আমার সাথে স্বর্ণালী আর ময়ূখ এখানে থাকে, তখন কি আর কোনো সন্দেহের অবকাশ থাকে? আমরা 3 জন মিলে যদি একটা প্রশ্ন ছুড়ি বা 3 জন মিলে যদি একটা স্টেটমেন্ট দিই, মণিময় বাবু যখন বলছেন, আপনি দেখুন ছবিটা রয়েছে স্ক্রিনে, প্রত্যেকটি বিভাগের বিভাগীয় প্রধানরা যারা মুখ্যমন্ত্রীকে দেখেছেন কাল, চিকিৎসকরা, তারা পাশে দাঁড়িয়ে রয়েছেন। একজনও ধরিয়ে দিলেন না মণিময় বাবুকে? অন্তত কানে কানে তো বলতে পারতেন যে এটা বোধহয় ভুল হচ্ছে, ভুল বলছেন, আপনি যেভাবে লিখছেন সেটা ভুল লেখা হচ্ছে। ভুল নয়, বলতে চাইছে যে যদি পিছন থেকে কেউ ঠেলে দেয়, তখন পড়ে গিয়ে যে ধরনের কাটিং, আমি নির্মল বাবু না, আমি নির্মল বাবুর কাছে বলা হয়নি কথাটা, আমি চাইলে আরেকবার শোনাতেও পারি, আমি চাইলে আরেকবার শোনাতে পারি।
এক্স্যাক্টলি। আমি নির্মলাবাবু আপনার কাছে আসি। আমার মনে হয় এটা বিরোধী নেত্রী থাকাকালীন, এমনকি যুব কংগ্রেস নেত্রী থাকাকালীন, যার গায়ে একটা ঢিল পড়েছে শুনলে গোটা রাজ্যে আগুন জ্বলত, তাকে তার নিজের বাড়িতে কেউ পিছন থেকে ঠেলে ফেলে দিল, নিস্তরঙ্গ তার পুলিশ, নিস্তরঙ্গ তার প্রশাসন। নির্মলবাবু কি হচ্ছে, কোন রাজ্যে বাস করছে এটা? না না, তিনি চাননি বলে হয়নি, এটা আপনি বুঝছেন না কেন? না, এটা কি চাওয়ার উপর নির্ভর করে? তিনি এটা চাওয়ার উপর নির্ভর করে। নিস্তরঙ্গ কথাটা আপনি যে বলছেন, আমি আপনাকে বুঝিয়ে বলি। ওখানে লেখা আছে, আপনারা একটা জিনিস মিস করে যাচ্ছে, সাম পুশ ফ্রম বিহাইন্ড। সাম পুশ বলতে অনেক রকম মানে হতে পারে, ভেবে দেখবেন। সাম পুশ কিন্তু সবসময় যে ফিজিক্যাল পুশ হবে তা নয়। সাম পুশটা মেকানিক্যাল পুশও হতে পারে, শেষ করতে দিন। এত ছটফট করেন, রাজনীতি করেন কি করে আমি তো এটা বুঝতে পারি না। বলতেটা দিন, জিনিসটা ডিসকোঅর্ডিনেটেড হয়ে যাবে। না না, ওরা তো আরে মহা মুশকিল, আপনি তো কোঅর্ডিনেশন করতে চাইছেন, তো পুলিশকেও ঠেলে দিয়েছে। আচ্ছা শুনুন নির্মলাবাবু, ইয়ে হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, আপনারা সবাই মিলে এত কথা বলছেন কেন? বলুন, একটু চুপ করুন। একটা জিনিস বলুন, লাখ টাকার প্রশ্ন আপনি করেছেন, বলুন। সাম পুশ ফ্রম বিহাইন্ড, এটা সামটা অনেক রকম হতে পারে, এটা ভেবেচিন্তে করা হয়েছে এবং সাম কথাটা ইউজ করা হয়েছে, সেটা অনেক রকম হতে পারে। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হতে পারে, মাথা ঘুরে গেলে, পেছন থেকে ধাক্কা পড়ে গেলে পড়ে যেতে পারে, এটা হয়। দুই হতে পারে, যেগুলো বাজারে রহস্য রোমাঞ্চ চলছে। সাম পুশ মানে ধরুন দুই ভাই, সমীর বন্দ্যোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়, তারা সেখানে ছিলেন কিনা, যেটা বাজারে চলছে আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে দুজনের ঝগড়া হয়েছে, মমতা আটকাতে গিয়ে পড়ে গেছে, ধাক্কা খেয়ে গেছে, মুখ থুবড়ে পড়ে গেছে, এটা হতে পারে। সে তো কোনো একজনের কালকে বাড়িতে ক্ষমা চাইতে আসার কথা ছিল, কিন্তু আপনি আপরজন যাদের নাম বলছেন তিনি বলছেন আমি কালকে ছিলামই না বাড়ি। আচ্ছা, এইবার দেখুন, তাহলে এই গল্পটা আবার ডিসকাউন্টেড হয়ে যাচ্ছে। না, এটা আমি একটা জিনিস যেটা বুঝছি, সেটা হচ্ছে একটা রহস্য তৈরি হচ্ছে। না, এইসব কি আপনি আমি ভেরিফাই করতে যাবো? হ্যাঁ, এটা কে ভেরিফাই করবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে থাকা এই রাজ্যের সর্বোচ্চ সুরক্ষাকর্তা কি করছে? আচ্ছা, সর্বোচ্চ সুরক্ষাকর্তা যিনি, মমতার তো একটা গোটা মেডিকেল ইউনিট আছে, সেই মেডিকেল ইউনিটের ক্যালাসনেস প্রথম কথা। মমতা ইনজিওর্ড হচ্ছে, কোনো ফার্স্ট এড দেওয়া হচ্ছে না। অ্যাম্বুলেন্সটা কি করছিল বাড়ির সামনে? যেটা এবার আমি আপনাকে বলি, আপনার যদি একটু স্মৃতি যদি ফিরিয়ে দিই, মিসেস গান্ধী তখন প্রাইম মিনিস্টার, গুলি যখন খেয়েছিল কোনো মেডিকেল ইউনিট নিয়ে যায়নি, কেউ নিয়ে যায়নি। সোনিয়া গান্ধী তাকে কোলে করে অ্যাম্বাসাডার গাড়ি করে নিয়ে গেছিল এইমসে, অথচ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার ওই সময়। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো সেই কাজটাই করেছে, আবার কথাটা বলছে, ওনার সিকিউরিটির লোকেরা ইনভলভ ছিল। এবার সেটা তো পরের প্রশ্ন, এটা নিয়ে কে গেছে? সিকিউরিটি ছিল না, আমি ছিল, আমার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে সেই সময় সিকিউরিটি একেবারে অফ হয়ে গেছিল। কালকে যে জিনিসটা হয়েছে, যেটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে অনেকে অনেক স্টেটমেন্ট দিয়েছে, আমার কাছে জিনিসটা খুব রহস্যজনক লাগছে। সেটা হচ্ছে একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো অবধি ক্লিয়ারলি কিছু বলেননি, হি ওয়াজ দ্য ওয়ান হু ক্যারিড। আপনি যেটা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিচে কিছু বলেননি। এত তদন্ত কমিটি, এত সিকিউরিটি, এক সেকেন্ডে শেষ হয়ে যায়। একটা ছোট্ট প্রেস মিট করে শুধু বলে দেওয়া কালকে আমার এইটা হয়েছিল, কেন বলছেন না? এই রহস্যটা, তাহলে দুটো কারণ থাকতে পারে, এর দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে মমতা বলতে চান না, ওখানে এমন কিছু একটা আছে উনি যেটা ঢাকতে চাইছেন, উনি বলার মানে প্রয়োজন বলে এখানে একটা কথা আছে, এখান থেকে আমি এরপরে আপনার এই উত্তরের পর সরাসরি আমি সুমনবাবুর কাছে যাবো। এখানে একটা কথা আছে, যদি এটা রাস্তায় হতো, মুখ্যমন্ত্রী বলছেন না, একটা মানে বুঝতাম। দলীয় সমাবেশে হতো, মুখ্যমন্ত্রী বলছেন না, একটা মানে বুঝতাম। হয়েছে বাড়ির ভিতরে, তাহলে কি সত্যি কোনো পারিবারিক বিষয় আছে যেটা মুখ্যমন্ত্রী চাইছেন সামনে আসবে না? এইটাই হচ্ছে ঘটনা। তাই বেশ, এবার সুমনবাবু আপনার কাছে আসি। তিনজন গান্ধী যা বলার বলে, ভারতের স্বাধীনতার পর থেকে আমরা হারিয়েছি। মহাত্মা গান্ধী, পরিবারের নাম ওঠেনি, কিন্তু মৃত্যুর 7 দিন আগেও একটা অ্যাটেম্প্ট হয়েছিল, বিড়লা হাউসের বাইরে একটা বোমা ফেটেছিল, পুলিশ তৎপর হলে বেঁচে যেত মহাত্মা গান্ধীর প্রাণ। ইন্দিরা গান্ধী, পরিবারের অনেকের কথা এসেছিল, নানান রহস্যজনক সঙ্গী সাথীদের কথা এসেছিল, যাদের কারুর
পরবর্তীকালে ঈর্ষায় পড়ার মতো রাজনৈতিক উত্থান হয়। একজনের নাম বলতেই পারি, মাখনলাল ফতেদার, রাজীব গান্ধী। প্রদেশ কংগ্রেসের সভাপতি উপস্থিত ছিলেন না দেশের ভাবি প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী প্রজেক্টেড কংগ্রেস প্রেসিডেন্টের সভায় তামিলনাড়ুতে, শ্রী পেরুম্বুদুরে। আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে। যদি সত্যি পরিবারটাই প্রধান হয়ে ওঠে, তাহলে কতটা বিপন্ন হতে পারেন এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক নেতা বা নেত্রী, বা কতটা বিপদে পড়তে পারে তার জীবন? তেমন বিপদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এমন কিছু আপনি বোধ করছেন কি, মনে করছেন কি, কংগ্রেস পরিবারের একজন সদস্য হিসেবে? অনির্বাণ, অনেক দুষ্টু বন্ধু বান্ধব তো থাকে যারা জানে টিভি চ্যানেলে যাই, বসি বিকেলবেলা, তোমরা অনেক সময় ভালোবেসে আমন্ত্রণ জানাও, দলও পাঠায়। একজন একটা মজা করে এক্ষুনি হোয়াটসঅ্যাপে আমাকে একটা ছড়া পাঠালো, লিখেছে, যখনই দেখিবে অঙ্গে চোট তখনই জানিবে বঙ্গে ভোট। মানে এটার সঙ্গে প্যানেলের কোনো আমি কানেকশন করতে চাইছি না, ডোন্ট টেক মি দ্য রং সেন্স। আমিও মানতে পারি, আমিও তো মানতে পারি। আরে বদমাশ, মানে এই চোট আমি মনীষা বাবু, আমি এক কথায় বলে দিই, এই চোট নিয়ে ছড়াটা জারি লেখা, তিনি অত্যন্ত চটুল মানুষ, খুব চটুল মানুষ। আমিও চটুল মানুষদের সঙ্গে মিশতে পছন্দ করি। শোনেন না, দেখুন বঙ্গে দিদি, আমাদের এই বাংলাতে আমাদের মতন বাংলার মানুষকে, সাধারণ মানুষকে নিরাপত্তা দেবেন কি করে? বাড়ির মধ্যে এত সিসিটিভি, এত পুলিশ ক্যাম্প, এত পুলিশ প্রোটেকশন, শোনা যায় Z+ ক্যাটেগরি, আমার সেভাবে কোনো আইডিয়া নেই, Z+ ক্যাটেগরি উনি অন্তর্ভুক্ত। শাহজাহানকে পুলিশ খুঁজে পায় না, তার একটা কারণ থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যদি কেউ আক্রমণ করেও থাকে, কোট আনকোট যদি কেউ আক্রমণ করেও থাকে, কেউ শব্দটা আমি উইদিন ব্র্যাকেটস রাখলাম, তাহলে বাংলার পুলিশের তো এত ধীরে চলার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কখনো আমরা শুনছি কেউ ধাক্কা দিয়েছে, কখনো আবার আমরা শুনছি উনি অনুভব করেছেন। আপনারা সব 6 মিনিট করে বলে যান, চুপ করে থাকুন একদম। বলুন, আমি তো চুপ করে শুনতে চাই না, আপনাকে বলি সিরিয়াস কথা, আমি সিরিয়াস কথা শুনতে চাই। আমি প্রথমে ছড়াটাও খুব সিরিয়াসই ছিল, পরে বুঝতে পারবেন। যাই হোক, এই অনুভবটা, এটা তো একটা মারাত্মক কাণ্ড। বাংলার মানুষকে উনি নিরাপত্তা, উনি বা ওনার প্রশাসন দেবেন কি করে, এটা প্রথম প্রশ্ন। দেখুন, আমি একজন বাংলার ওনার সহনাগরিক হিসেবে, আপনি দেখুন তো এই দর্শকের অগ্নিবাণের সঙ্গে আপনার কথা মিলছে কিনা দেখুন তো, আপনারাও দেখুন তো। এক দর্শকের অগ্নিবাণ, জি মজুমদার, নামটা বলেননি, জি মজুমদার, অগ্নিবাণটা ভয়ঙ্কর। এমন ভালো প্রশ্ন আমার মাথাতেও আসেনি, কিন্তু ভাবতেই হবে। জি মজুমদার বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে ব্যর্থ কেন পুলিশ মন্ত্রী? জি মজুমদারের প্রশ্ন। আপনি কেমন কিছু ভাবছেন? শুনুন, সম্পূর্ণ ব্যর্থ, কিন্তু আমি এটা আবার মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী না, আমি একটা অবশ্যই ব্যর্থ। আমি যদি সাদা চোখে দেখি বিষয়টা, অবশ্যই পুলিশ ব্যর্থ। কিন্তু আবার তো এই প্রশ্নটাও আমি করতে চাই, আমি আবারও বলছি, দুষ্কৃতীদের খুঁজে বার করতে পুলিশের বিফলতা সর্বজন বিদিত বাংলায়, কিন্তু মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেটা হবে কেন? ওই ক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে, তার সঙ্গে শাসক দল জড়িয়ে থাকতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর ফিজিক্যাল সেফটি বাংলার পুলিশ দিতে পারছে না, এটা খুব লজ্জার কথা। 1, 2 নম্বর হচ্ছে, বাংলার একজন ওনার সাবজেক্ট হিসাবে বা একজন সহ নাগরিক হিসাবে আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করি। মাননীয় অধীর রঞ্জন চৌধুরী এক্স স্যান্ডেলে ওনার সুস্থতা কামনা করেছেন। সর্বোপরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিনা কোনো প্রশ্নে, বিনা কোনো তদন্তে, স্ট্রেট অ্যাওয়ে ওনার সুস্থতা কামনা করে এক্স স্যান্ডেলে লিখেছেন। সুন্দর, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সব খবর রাখেন, সব ইন্টেলিজেন্স ওনার কাছে আছে, উনি সব জানেন। এটা একটা চমকপ্রদ ব্যাপার আমাদের কাছে। একটাই কথা, বাংলার মানুষ আজকে পরিষ্কার করে জানতে চায় উনি পশ্চিমবঙ্গকে কোন দিকে নিয়ে যেতে চাইছেন, আর উনি নিজের বাড়ির মধ্যেই সুরক্ষিত কিনা। তাহলে বাংলার মানুষকে আগে সামনের নির্বাচনে ভাবতে হবে ওনার দলের প্রতিনিধিদের জনপ্রতিনিধি করা যায় কিনা, যারা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে। নিশ্চিতভাবে ঘটনাটা তুলনীয় নয়, কিন্তু শালবনীতে জিন্দালদের কারখানা থেকে কারখানার শিলান্যাস করে ফিরছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, নির্মলাবাবু, বোমা ফাটে। তারপরে পুলিশের বাড়াবাড়ি নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু নিষ্ক্রিয়তা নিয়ে কোনো কথা ছিল না।
অনেক কিছু ঘটনা ঘটে যায়, তারপর থেকে বাংলার রাজনীতির পট পরিবর্তন হয়ে যায়, তবে মাওবাদীদের নাম সামনে আসে। নন্দীগ্রামে নন্দীগ্রামে গুলি ছিল তখন যিনি হোম সেক্রেটারি ছিলেন উনি বেরিয়ে এসে আমাদের বলেছিলেন নাম না করে, মুখ্যমন্ত্রী নাম উনি সব জানতেন, প্রসাদ রঞ্জন রায়, বুঝলাম। কিন্তু আমার প্রশ্নটা অন্য, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার নিয়ে এত বড় গাফিলতি, এবং তারপর গাফিলতিটা হয়ে যাওয়ার পর কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে এমনটা ডাক্তারদের বয়ানে আসার পরেও 24 ঘন্টা নিরাপত্তা। এ রাজ্যের পুলিশ তাদের প্রশাসনিক ব্যবস্থা, মানে পুলিশের প্রশাসনিক ব্যবস্থা, সেটা দেখে আমার একটা প্রশ্ন ছিল দর্শকদের কাছে সাধারণভাবে। আমি সে প্রশ্নটাই রেখেছিলাম, একেবারে প্রথমে ফেসবুকের দর্শকদের উত্তর নিয়ে নেবো, রায় নিয়ে নেবো। আমি জিজ্ঞাসা করেছিলাম পরিবর্তনেই বিপন্ন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলিনি, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদটার কথা বলছি। এই পরিবর্তন কি মুখ্যমন্ত্রীর পদ, মুখ্যমন্ত্রীর পদে থাকা মানুষটা তার নিরাপত্তাকেও বিপন্ন করে তুলেছে? এমনই পরিবর্তন? উত্তর দিয়েছেন 74% হ্যাঁ, 26% না। আমি এরপরে প্রশ্ন করেছিলাম এক্স স্যান্ডেলে, একই প্রশ্ন, কি উত্তর এসছে দেখবো। এখানে 76% বলছেন হ্যাঁ, 24% বলছেন না। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো। এখানে প্রশ্ন করেছিলাম এই একই প্রশ্ন, পরিবর্তনেই বিপন্ন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, 92% ইউটিউবে বলেছেন হ্যাঁ, না বলেছেন 8% মানুষ। ঠিক এখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর জন্য একটাই প্রশ্ন ছেড়ে যাচ্ছে আজকে অনির্বাণ অগ্নিবাণের বিতর্কের শেষে। হতেই পারে আপনার পরিবারের নিজস্ব বিষয়, হতেই পারে ডাক্তাররা যা বলেছেন, যা ভেবেছেন, যা শুনেছেন, যা লিখেছেন সবটা ভুল। এতগুলো হতে পারে মাঝখানে, এত জল্পনার মাঝখানে এই সব কিছুকে ভেঙে দেওয়ার জন্য আপনার একটা ছোট্ট সাংবাদিক বৈঠক হতে পারে না, যাতে এই সব প্রশ্নের উত্তর মেলে? অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক।